আজকে আমরা বিভাজ্যের নিয়ম যে ক্লাসটা করব সেটা হচ্ছে গত ক্লাসের ধারাবাহিকতা। আজকে আমরা শিখবো হচ্ছে আমরা যেমন গত ক্লাসে শিখলাম 2, 3, 4, 5 এবং 6 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য হবে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, অর্থাৎ ভাগ না করে কিভাবে বুঝবো সে পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো। তারই ধারাবাহিকতা আজকে আমরা 7, 8 ক্রমান্বয়ে এগুলো শিখবো। তা প্রথমে আমরা আজকে শিখতেছি হচ্ছে 7 দ্বারা বিভাজ্যের নিয়ম, যে কোনো সংখ্যা 7 দ্বারা ভাগ যাবে কিনা এই ধারণাটা আমরা ভাগ না করেই কিভাবে বুঝতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে 7 দ্বারা বিভাজ্যের নিয়ম। আমরা একটি সংখ্যা দেখি যে 595। আমরা একটা সংখ্যা দেখলাম 595। এখন এই 595 একক স্থানে অঙ্ক, এখানে 595 একক স্থান অঙ্ক হচ্ছে 5। তাহলে কি এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। এখন আমরা এই একক স্থানীয় অঙ্ককে যদি 2 দ্বারা গুণ করি, অর্থাৎ কত হচ্ছে 5 গুণন 2 সমান সমান 10। 5 গুণন 2 সমান সমান কত হচ্ছে 10। এখন 10 আমরা কি করব, অবশিষ্ট যে অঙ্কগুলো আছে, অর্থাৎ এখানে 5 আমরা তো একক স্থান অঙ্ক আমরা এখানে ব্যবহার করলাম, অবশিষ্ট অঙ্ক আছে হচ্ছে 59। আমরা 5 একক স্থান অঙ্কটা যদি বাদ দেই তাহলে বাকি দুটো অঙ্ক থাকে 5 এবং 9। এখান থেকে আমরা কি করব, এই যে 5 দুগুণ 10, এই 10 বিয়োগ করব, এই 10 করব বিয়োগ, তাহলে হবে কত 49। এখন এই 49 কি 7 দ্বারা ভাগ যায়? হ্যাঁ, 49 7 দ্বারা ভাগ যায়। যেহেতু এখানে 49 7 দ্বারা ভাগ যায়, তাহলে 595 7 দ্বারা ভাগ যাবে। আচ্ছা, আমি পদ্ধতিটা আবার বলতেছি। কোন সংখ্যার একক স্থানে অঙ্ক নেওয়া হবে, অর্থাৎ 595 একক স্থানে অঙ্ক হচ্ছে 5। তারপরে একে আমরা কি করব, 2 দ্বারা গুণ করব। তাহলে 5 কে আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে হচ্ছে 10। এই যে আমরা 10 পেলাম, আর একক স্থান অঙ্ক তো নিয়ে ফেলছি, এই একক স্থান অঙ্ক আমরা নিয়ে ফেলছি। তাহলে এখন কি আছে, 5 এবং 9 আছে। এই 5 এবং 9 থেকে 10 বিয়োগ করব। 5 এবং 9 থেকে কি করব, 10 বিয়োগ করব, তাহলে হবে কত 49। এই 49 কি 7 দিয়ে ভাগ যায়? হ্যাঁ, 49 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যেহেতু 49 7 দ্বারা ভাগ যায়, আমরা এখন বলতে পারবো যে 595 এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। এটা হলো 7 দ্বারা বিভাজ্যের নিয়ম। এখন আমরা কিন্তু এই ধারণাটা ব্যবহার করে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। যেমন আমরা এখানে 2 লিখলাম, এটা হলো একক স্থান অঙ্ক 2। তাহলে 2 কে 2 দিয়ে গুণ করলে কত হবে 4। এখন এমন একটা সংখ্যা কল্পনা করি, বা 7-এর গুণিতক হতে পারে। আর 7-এর গুণিতক কি হতে পারে, যে 7 এবং 8 গুণ করলে কত হয়, 7 8 গুণ করলে হয় 56। 56-এর সাথে 4 যোগ করলে কত হয়, 56-এর সাথে 4 যোগ করলে হয় 60। তাহলে এখানে লিখলাম 602। আমরা কিন্তু একটু বিপরীত ভাবে কাজটা করলাম, এই ধারণাটা ব্যবহার করে কিন্তু 602 সংখ্যাটা পেলাম। এখন যদি আমরা একটা গাণিতিক ক্যালকুলেশন করে নেই, অর্থাৎ 602 7 দ্বারা ভাগ যাবে কিনা, ভাগ করলে কিন্তু যাবে, 602 কিন্তু 7 দ্বারা ভাগ যাবে। এখন আমরা নিয়মটা প্রয়োগ করি। একক স্থান অঙ্ক হচ্ছে 2, 2 কে 2 দিয়ে গুণ করব, মানে একক স্থান অঙ্ক থাকবে যে যাই থাকবে সেটা কিন্তু আমরা 2 দ্বারা গুণ করব, তাহলে এটা হলো 4। এখন আমরা কি করব, এই 60 আছে, একক স্থান মতো আমরা ব্যবহার করলাম, তাহলে 60 আছে। 60 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে হয় 56। 56 তো 7 দ্বারা বিভাজ্য, সুতরাং 602 7 দ্বারা বিভাজ্য। তাহলে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা ব্যবহার আমরা আরেকবার করি, ধারণাটা আরো স্পষ্ট। এখানে আমরা নেই, এবার কত নেব, 3 নেব। একক স্থান অঙ্ক নিলাম 3। এখন 3 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 6 হবে। 3 কে 2 দ্বারা গুণ করলে হবে 6। এখন 7 এর গুণিতক, এই যে কোনো একটি সংখ্যা আমরা
ধরি। আর 7 কিন্তু কি ধরবো, 3 এবং 7 গুণ করলে হবে 21, 4 এবং 7 গুণ করলে 28, 5 এবং 7 গুণ করলে হয় 35। আচ্ছা আমরা 35 নিই, তাহলে 35 আর 6 যোগ করলে কত হবে, 41 হবে। 35 এবং 6 যোগ করলে হবে 41। 35 যোগ 6 সমান সমান হবে 41। এখানে আমরা 41 লিখি। 41 3, এই যে আমাদের কত আসলো, 413। আমাদের কত আসলো, 413। এখন আমরা বলতে পারবো 413 7 দ্বারা বিভাজ্য। আর 7 দ্বারা বিভাজ্য নিয়মটা এখানে আমরা যদি প্রয়োগ করি, যে নিয়মটা এতক্ষণ আমরা শিখতেছি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যেমন 3 গুণন 2, একক স্তম্ভ যাই থাকবে তাকে আমরা 2 দ্বারা গুণ করবো, তাহলে হবে 6। এখন একক স্থান অঙ্ক যেহেতু নিচ্ছি, তাহলে এখন এখানে আমরা ধরে নিচ্ছি হচ্ছে 41, 3 বাদ গেল 41, আর 41 থেকে 6 বিয়োগ করি তাহলে হয় 35। এই 35 তো 7 দ্বারা ভাগ যাবে, যেহেতু 35 7 দ্বারা ভাগ যাবে, এখন আমরা বলতে পারবো 413 7 দ্বারা ভাগ যাবে। এখানে আমরা কি করলাম, এই যে ভাগের যে নিয়মটা, 7 দ্বারা বিভাজ্যের নিয়মটা, সেই ধারণাটা ব্যবহার করে কিন্তু সংখ্যাটা পেলাম। তবে এই সংখ্যাটার মধ্যে আবার ওই ধারণাটা ব্যবহার করে দেখলাম এটা 7 দ্বারা বিভাজ্য হলো কিনা। আমরা পরস্পর বিপরীত ধর্মী কাজ করে ধারণাটা আরো স্পষ্ট করার চেষ্টা করলাম। তাই আমরা তো নিশ্চয়ই এতক্ষণে ভালো মতো বুঝে গেছি যে 7 দ্বারা বিভাজ্যের নিয়ম কি হতে পারে, আর 7 দ্বারা বিভাজ্যের নিয়ম হতে পারে। এখন আমরা 7 দ্বারা বিভাজ্যের নিয়মের বিষয়টা মানে চূড়ান্ত ভাবে দাঁড় করে। 7 দ্বারা বিভাজ্যের নিয়ম। 7 দ্বারা বিভাজ্যের নিয়ম অর্থাৎ কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ অবশিষ্ট অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হতে বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল যদি 7 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। তার ব্যাপারটা কি দাঁড়ালো, কোন সংখ্যার একক স্থানে অঙ্কের দ্বিগুণ অবশিষ্ট অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হতে বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল যদি 7 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। যেমন এই যে আবার দেখি 595, কোন সংখ্যার একক স্থানে অঙ্কের দ্বিগুণ, তাহলে 5, 5 এর দ্বিগুণ হচ্ছে 10, 5 এর দ্বিগুণ 10। এখন অবশিষ্ট অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, অবশিষ্ট অঙ্ক কি, আমরা যদি একক স্থান অঙ্ক নিয়ে ফেললাম, অবশিষ্ট অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 59। আচ্ছা, সংখ্যা হতে বিয়োগ করলে তাহলে আমরা এই অঙ্কের দ্বিগুণটা বিয়োগ করব, বিয়োগ, তাহলে প্রাপ্ত বিয়োগফল এখানে হচ্ছে 49। আর প্রাপ্ত বিয়োগফল যদি 7 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। প্রাপ্ত বিয়োগফল 49, যেটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা বলতে পারবো 595 7 দ্বারা বিভাজ্য।
এটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্যের নিয়ম। এখন আমরা আলোচনা করব 8 দ্বারা বিভাজ্যের নিয়ম নিয়ে। আট দ্বারা বিভাজ্যের নিয়ম। আচ্ছা, এখানে একটা সংখ্যা আমরা লিখতেছি, এখানে আমরা একটা সংখ্যা লিখলাম। এখন এই সংখ্যার বৈশিষ্ট্যটা আমরা এই সংখ্যার একটা বিষয় আমরা খেয়াল করি, যেমন একক এবং দশক স্থানে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 48। এখানে কি একক এবং দশক স্থানে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 48। এই 48 সংখ্যাটি 4 এবং 8 উভয় দ্বারাই বিভাজ্য। এই একক আর দশক স্থানে অঙ্ক 48, আর এটা 4 দিয়েও ভাগ যাবে, 8 দিয়েও ভাগ যাবে। 48কে 4 দিয়েও ভাগ করা যায়, 8 দিয়েও ভাগ করা যায়। এবং দেখি শতক স্থানের অঙ্ক, শতক স্থানের অঙ্ক হলো 2, যা হচ্ছে যোগ। শতক স্থানের অঙ্ক 2, যা হচ্ছে জোড়। তাহলে বৈশিষ্ট্য কি দাঁড়ালো, যে এই সংখ্যাটির একক এবং দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যা কিনা 48, যেটা 4 এবং 8 উভয় দ্বারাই ভাগ যায়। এটা হলো প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই শতক স্থানীয় অঙ্কটা একক দশক শতক, এখানে হলো 2, অর্থাৎ এটা হচ্ছে জোড় সংখ্যা। এই ধরনের ক্ষেত্রে এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, প্রথমে আমাদের দেখতে হবে একক এবং দশক স্থানে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা এটা 4 অথবা 4 এবং 8 উভয়টি দ্বারাই বিভাজ্য কি না। যখন আমরা পেলাম যে হ্যাঁ, যে একক এবং দশক স্থানে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যেটা, সেটা 4 দিয়েও ভাগ যায় এবং 8 দিয়েও ভাগ যায়। তারপর আমরা দেখব শতক স্থানের অঙ্কটা জোড় না বিজোড়। আমরা দেখলাম শতক স্থানের অঙ্কটা জোড়, সুতরাং আমরা এখন সিদ্ধান্ত নিতে পারবো যে এই সংখ্যাটি, যে সংখ্যাটি আমরা বোর্ডে উল্লেখ করছি, এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। এটা হলো 8 দ্বারা বিভাজ্যের একটি নিয়ম। 8 দ্বারা বিভাজ্যের 2টি নিয়ম আছে, তার মধ্যে প্রথম নিয়মটি হলো যে নিয়মটা এখানে আলোচনা করা হলো। আমি আবার বলতেছি, কোনো একটা সংখ্যা সেটা যত অঙ্কই বিশিষ্ট হোক না কেন, প্রথমে আমরা খেয়াল করব একক এবং দশক স্থানে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 এবং 8 দ্বারা বিভাজ্য কিনা। হ্যাঁ, দেখলাম 4 এবং 8 দ্বারা বিভাজ্য। এরপর আমরা দেখব শতক স্থানে অঙ্কটা জোড় কিনা। যদি জোড় হয় তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। এখন এই ধারণা ব্যবহার করে আমরা কি আরো কিছু সংখ্যা লিখতে পারবো? মনে হয় পারবো। যেমন আমরা 36 লিখলাম। আর 36 কি 4 এবং 8 দুইটি দ্বারা বিভাজ্য? না, 36 4 এবং 8 দুইটি দ্বারা বিভাজ্য নয়। তাহলে কোন সংখ্যার একক এবং দশক স্থানে অঙ্ক 36 থাকলে এটা 8 দ্বারা বিভাজ্য হবে, এটা বলা যাচ্ছে না। তাহলে এটা আমরা বাদ দিলাম। এখন এমন একটা সংখ্যা সিলেক্ট করি বা নির্ধারণ করি আমরা, যেটা 4 এবং 8 উভয় দ্বারাই বিভাজ্য। 4 এবং 8। আচ্ছা, একটা পাওয়া গেল 24। 4 গুণিতক 24, 8 গুণিতক 24, বা 4 8 লসাগু হচ্ছে 24। তাহলে এখানে আমরা 24 নিলাম। তাহলে একক এবং দশক স্থানে অঙ্ক আমরা ধরে নিই, এটা একক এবং দশক, এই গঠিত হলো 24, যে 4 এবং 8 উভয় দ্বারা বিভাজ্য। আর শতক স্থানে অঙ্কটা হতে হবে জোড়। শতক স্থানে অঙ্ক কি হতে হবে? জোড়। তাহলে এখানে আমরা 6 নিলাম সাপোজ, আর এখানে আমরা 3 5 6 7 8 ইচ্ছা মতো নিলাম। আমরা কি করলাম, এই 3টি যে অঙ্ক আছে এটার ক্ষেত্রে আমরা এই নিয়মটা ব্যবহার করলাম, আর এগুলো যদি আমার যা মন চাচ্ছে তাই নিচ্ছি, কেন আমাদের সত্য এটা পূরণ করতেছে। এই 3টা অঙ্ক মিলে আমাদের সত্য, এই 24 সত্য পূরণ করলো, এটা 4 এবং 8, 4 8 উভয় দ্বারাই বিভাজ্য।
আর এই যে শতক স্থানে অঙ্ক হলো 6 অর্থাৎ জোর। এরপর কিন্তু আমরা কোনো চিন্তা ভাবনা না করে ইচ্ছা মতো সংখ্যাটা নিচ্ছি। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে দেখবো এই সংখ্যাটি 8 দ্বারা ভাগছে। তাহলে এই হলো 8 দ্বারা বিভাজ্যের প্রথম নিয়ম। আর 8 দ্বারা বিভাজ্যের আরেকটি নিয়ম আছে, সেই নিয়মটা কি? যেমন আমার কিছু আগে দেখলাম 36 এমন একটি সংখ্যা যেটা 4 দ্বারা বিভাজ্য কিন্তু 8 দ্বারা বিভাজ্য নয়। তা 36 নিলাম, এখানে আমরা একটি সংখ্যা নিলাম 7, এখানে নিলাম 4, 8। তাহলে এই যে সংখ্যাটা নিলাম, এখন এই সংখ্যাটার বৈশিষ্ট্য আমরা আলোচনা করি। 36 অর্থাৎ একক এবং দশক স্থান অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিন্তু 8 দ্বারা নয়। যদি এমন হয় যে একক এবং দশক স্থান অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা দেখলাম এটা 4 দিয়ে ভাগ যায়, 8 দিয়ে ভাগ যায় না। যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে আমরা দেখব শতক স্থান অঙ্কটা আসলে কি আছে, বিজোড় আছে। সেই ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নেওয়া যাবে এই সংখ্যাটি 8 দ্বারা ভাগ যাবে। যখন একক এবং দশক স্থানে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা নয় এবং শতক স্থানীয় অঙ্কটি হচ্ছে বিজোড়, সেই ক্ষেত্রে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যখন 4 এবং 8 উভয় দ্বারাই একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা বিভাজ্য হবে তখন শতক স্থানীয় অঙ্কটা হতে হবে জোড়। যখন একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা শুধুমাত্র 4 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা নয়, সেই ক্ষেত্রে শতক স্থানীয় অঙ্কটা যদি বিজোড় হয় তাহলে সংখ্যাটা হবে 8 দ্বারা বিভাজ্য। এই 8 দ্বারা বিভাজ্যের নিয়ম পেলাম আমরা কটা? দুটি। এই দুটি নিয়মই প্রযোজ্য। আর তাহলে ব্যাপারটা কি? 4 8 দিয়ে ভাগ গেল কিন্তু শতক স্থানীয় অঙ্ক থাকলো বিজোড়, তাহলে ওটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে না। এই যে যেমন 2 এর জায়গায় যদি 3 থাকতো, 2 এর স্থানে 3 থাকতো এবং 48 4 এবং 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কটি কিন্তু বা সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে না। আবার যখন একক আর দশক স্থান অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যাই হোক না কেন, এখানে যেমন 36 আছে শুধুমাত্র 4 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা নয়, সেই ক্ষেত্রে এই যে শতক স্থান অঙ্কটা যদি জোড় হয়, এখানে যদি সাপোজ 2 থাকতো তাহলে হতো জোড়, সেই ক্ষেত্রে কিন্তু সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে না। সেই ক্ষেত্রে এই শতক স্থান অঙ্কটাকে হতে হবে বিজোড়। তাহলে আমরা 8 দ্বারা বিভাজ্যের দুটি নিয়ম শিখলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে 9 দ্বারা বিভাজ্যের নিয়ম। নয় দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা গত ক্লাসে যে আলোচনা করছি 3 দ্বারা বিভাজ্যের নিয়মের মতো। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম ছিল কি? যে কোনো সংখ্যার যে অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আর 9 দ্বারা বিভাজ্যের নিয়মটা ঠিক অনুরূপই, যে কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। যেমন 2 8 6 2। এখন আমরা অঙ্কগুলো সমষ্টি করি, 2 যোগ 8 যোগ 6 যোগ 2, তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে 10 6 মানে 16 আর 2 হচ্ছে 18, তাহলে 18 হচ্ছে 9 গুণিতক অর্থাৎ 9 দ্বারা বিভাজ্য। যেহেতু 18 9 গুণিতক বা 9 দ্বারা বিভাজ্য, সুতরাং আমরা বলতে পারি এই যে আমাদের এই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য নিয়মগুলো ততটা জটিল না। আর 3 দ্বারা বিভাজ্য নিয়মের সম্বন্ধে ধারণা থাকলে 9 দ্বারা বিভাজ্যের নিয়ম বোঝাটা খুব একটা কঠিন না, কারণ 3 দ্বারা বিভাজ্য আর 9 দ্বারা বিভাজ্যের নিয়মের যে ধারণাটা মোটামুটি একরকম। খালি পার্থক্য যে অঙ্কগুলোর সমষ্টি যাবে 3 দ্বারা বিভাজ্য, যেমন 18 কিন্তু 3 দ্বারা ভাগ যায়। তার সুতরাং এই যে আমাদের আজকের এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 18 3 দ্বারা বিভাজ্য, সুতরাং
এটা 3 দ্বারা বিভাজ্য হবে, আর 18 কি 9 দ্বারা বিভাজ্য, সুতরাং এটি 9 দ্বারাও বিভাজ্য হবে। যে অঙ্কগুলোর সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য। আর এখন আমরা শিখবো হচ্ছে 10 দ্বারা বিভাজ্যের নিয়ম। 10 দ্বারা বিভাজ্যের নিয়ম আরো সহজ। একক স্থানের অঙ্ক যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য, আর সংখ্যাটা যত অঙ্ক বিশিষ্ট হোক না কেন, যেমন 3, 2, 8, 7, এখানে আমরা শূন্য দিলাম, তাহলে একক স্থানের অঙ্ক শূন্য, এখানে দিলাম হচ্ছে 1000, একক স্থানের অঙ্ক হলো শূন্য, এখানে 10, একক স্থানের অঙ্ক হচ্ছে শূন্য, তারপর হচ্ছে 4, 8, 3, 5, 2, 0, একক স্থানে শূন্য, তাহলে প্রতিটি সংখ্যাই 10 দ্বারা বিভাজ্য। অর্থাৎ একক স্থানে অঙ্ক যদি শূন্য হয় সেক্ষেত্রে সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে। খুবই সহজ একটা ধারণা। এখানে এই 10 দ্বারা বিভাজ্যের ধারণাটা খুবই সহজ, এবং এটা মনে রাখা বা এটা বুঝতে পারা খুব একটা জটিল বিষয় নয়। এখন আমরা শিখব 11 দ্বারা বিভাজ্যের নিয়ম। এখন আমরা একটা সংখ্যা লিখি, 3, 2, 4, 8, 6, 7, আমরা একটা সংখ্যা লিখলাম। আর 11 দ্বারা বিভাজ্যের নিয়ম, এটা খুব মনোযোগের সাথে খেয়াল করতে হবে। এই নিয়মটা একটু আলাদা টাইপ। আচ্ছা, আমরা সংখ্যা লিখলাম। এখন আমরা বিজোড় স্থানে যে অঙ্কগুলো আছে বিজোড়, সেটা চিহ্নিত করি। মানে বিজোড় হলো প্রথম, এটা দ্বিতীয়, তৃতীয় বিজোড়, তারপরে চতুর্থ, পঞ্চম বিজোড়। অর্থাৎ এক ঘর পর পর আমরা অঙ্কগুলো সিলেক্ট করলাম। তারপরে এখন এগুলো যোগ করি, 2, 8 যোগ 7 সমান, এটা হলো 17। এটা হলো কত? 17। এখন আমাদের বাকি যেগুলো থাকবে, এই আমরা এই বাকি, অর্থাৎ বাকি আছে 3 যোগ 4 যোগ 6, এটা হবে 13। এটা কত হবে? 13 হবে। এখন আমরা যদি বিয়োগ করি, অর্থাৎ 17 থেকে 13 বিয়োগ করি, তাহলে হচ্ছে 4। কত হলো? 4 হলো। এখন এই 4 নিশ্চয়ই 11 দ্বারা ভাগ যাবে না। 4 11 দ্বারা ভাগ যায় না। 4 কি 11 দ্বারা ভাগ যায় না। তা সুতরাং এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু 4 11 দ্বারা ভাগ যায় না, তাহলে এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ এটা 11, এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য নয়। এখন আমরা এই সংখ্যাটিকে যদি 11 দ্বারা বিভাজ্য করতে চাই, তাহলে কি করা যেতে পারে? এই যেখানে 4 আছে, এই 4 এর জায়গায় আমরা 8 লিখলাম। কত লিখলাম? 4 এর জায়গায় লিখলাম 8, 4 এর স্থলে। তা সুতরাং এই যেখানে একটা 4 আছে, এই 4 এর স্থলে কি হচ্ছে? 8 হচ্ছে। তাহলে যোগ করলে কত হয়? যোগ করলে হয় 3 আর 8 যোগ করলে হয় 11, আর 11 আর 6 যোগ করলে হয় 17। 17 বিয়োগ করলে হয় 0। 0, আর 0কে যদি আমরা 11 দ্বারা ভাগ করি, 0কে 11 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 0, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য। 0 এমন একটা সংখ্যা যেটাকে যে কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, শুধুমাত্র 0 বাদে। এটা একটি ধারণা। আচ্ছা, তাহলে এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এখানে যে 4 জায়গায় 8 লিখছি, তাহলে সংখ্যাটা কি হবে? 3, 2, 8, 8, 6, 7। এই সংখ্যাটি আমরা যদি এখন ভাগের নিয়মে ভাগ করি বা ক্যালকুলেটর দিয়েও যদি ভাগটা করে থাকি, তাহলে দেখবে এই সংখ্যাটি 11 দ্বারা ভাগ যাবে। তাহলে 11 দ্বারা ভাগের নিয়মটা কি দাঁড়ালো? এই যে প্রথম বিজোড় স্থানে একটা অঙ্ক বাদ দিয়ে যে অঙ্কগুলো পাবো সেটা যোগ করব, তারপরে অবশিষ্ট যেগুলো, এটাও এক ঘর পর পরই, সেগুলো যোগ করব। বিয়োগফল হলো 0। এইভাবে বলা হয়ে থাকে সাধারণত, বিয়োগফল যদি 0 অথবা 11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হয়, 0 অথবা 11 দ্বারা বিভাজ্য। আর আমরা যদি এভাবে বলি 0 তো 11 দ্বারা বিভাজ্য,
তাহলে আমরা এক কথা বলতে পারি বিয়োগফলটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাই 11 দ্বারা বিভাজ্য হবে। আমরা আরেকটি উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি। এবার আমরা আরেকটু বড় সংখ্যা নেব বোঝার জন্য। 3 7 8 9 6 7 আর একটু বড় নেই 8 9। আমরা নিলাম কত? 1 2 3 4 5 6 7 8 9 9 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা নিলাম। আমরা বড় সংখ্যা ইচ্ছা করে নিলাম, বিষয়টা আরো ভালো মতো বোঝা সুবিধা আছে। এখন আমরা এক ঘর পর পর অঙ্ক সিলেক্ট করি। এক ঘর পর পর আমরা এক ঘর পর পর অঙ্ক সিলেক্ট করলাম, মানে বৃত্ত করলাম, চিহ্নিত করলাম। এখন ওটা আমরা যোগ করি। 3 7 9 7 9। এখন যোগ করলে কি হবে? যোগ করলে হবে এটা 10 19, আর 19-এর সাথে 7 যোগ করলে হয় হচ্ছে 26, 26-এর সাথে 9 যোগ করলে হয় 35। তাহলে এটা হলো 35। এখন যেগুলো আমরা সিলেক্ট করলাম ওগুলো বাদে যে অঙ্কগুলো আছে সেগুলো এখন যোগ একই নিয়মে যোগ করব। এখানে 3টা 8 আছে, তার 3টা 8 যোগ করলে হবে 24, আর 24 আর 6 যোগ করলে হয় 30। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল হচ্ছে কত? 5। 5 11 দ্বারা বিভাজ্য নয়। 5 যেহেতু 11 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এই সংখ্যাটি 11 দ্বারা ভাগ যাবে না। এই সংখ্যাটি কি 11 দ্বারা ভাগ যাবে না। যদি এই বিয়োগফলটা এমন হতো 0 অথবা 11-এর কোনো গুণিতক, সেই ক্ষেত্রে এই সংখ্যাটি 11 দ্বারা ভাগ যেত। আচ্ছা, এখন আমরা চাইলে এখানে 0 নিয়ে আসতে পারি। কি করে? দেখা হলো এই যে 8 আছে, 8কে আমরা 9 করলাম। আচ্ছা, এখানে আমাদের 5, এখানে যদি 35 হতো তাহলে কিন্তু 0 হতো। তাহলে এখানে যদি 35 করার জন্য আমরা এখানে 5 বাড়াইতে হবে। এখানে কত বাড়ালে আমরা 1 বাড়ানো হলো। আচ্ছা, এখানে আমরা 1 বাড়াই, তাহলে বাড়লো কত? 2। এই যে 6 আছে 3, তাহলে এখানেও আমরা 3 বাড়াই, তাহলে হচ্ছে 9। এখন আমাদের অন্য একটা সংখ্যা হলো, এখন আমরা এটা খেয়াল করি। এখানে হচ্ছে 9 যোগ 9 যোগ 9 যোগ 8 সমান সমান কত হবে? 3টা 9 যোগ করলে 27, 27 আর 8 যোগ করলে হয় 35। 35 থেকে 35 বিয়োগ করলে 0। এখন আমরা যে সংখ্যাটা পেলাম, অর্থাৎ 3 9 7 9 9 9 7 8 9, এই যে সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য। তাহলে 11 দ্বারা বিভাজ্যের ধারণা ব্যবহার করে আমরা কিন্তু এই সংখ্যাটা দাঁড় করাতে পারলাম নিজেরাই দাঁড় করালাম। এখন যদি আমরা এটাকে 11 দ্বারা ভাগ করি ভাগের নিয়মে, তাহলে দেখবো এটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে তো নিশ্চয়ই 11 দ্বারা বিভাজ্য নিয়মটা মোটামুটি বোঝা গেল। তাহলে আজকে আমাদের যে আলোচ্য বিষয় ছিল 7 8 9 10 এবং 11, এই সংখ্যাগুলো দ্বারা কোনো সংখ্যা ভাগ যায় কিনা, সেটা ভাগ না করে কিভাবে ধারণা করা যায় সে ধারণাগুলো আমরা আলোচনা করলাম এবং উদাহরণের সাহায্যে বিষয়গুলো বোঝার চেষ্টা করলাম। পরবর্তী আমরা যে বিভাজ্যের যে ক্লাসটা করবো সেটা হবে অনুশীলন ভিত্তিক ক্লাস। অর্থাৎ এই যে আমরা গত 2টি ক্লাস থেকে যে আলোচনা করলাম 2 থেকে 11 পর্যন্ত সংখ্যা দ্বারা কোনো সংখ্যায় ভাগ যাবে কিনা সে ধারণাটা নিলাম, তারই উপরে একটা অনুশীলন ভিত্তিক ক্লাস হবে। তা সে পর্যন্ত আজকে সবাইকে ধন্যবাদ।